প্রিয় দর্শক, আমি ডাক্তার বাসুদেব কুমার শাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজ টিভির নতুন আয়োজন বায়োফার্মা হেলথ লাইফের 16তম পর্বে। প্রিয় দর্শক, বায়োফার্মা হেলথ লাইফ অনুষ্ঠানের নাম শুনেই বুঝতে পারছেন আমরা চেষ্টা করছি প্রান্তিক জনগোষ্ঠীর দৌড় গোড়ায় চিকিৎসা সেবাটাকে পৌঁছে দেওয়া, এবং এই মহান ব্রত নিয়ে কাজ করছে বায়োফার্মা হেলথ লাইফ এই অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানটির উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে সাধারণ জনগণের সামনে এনে বিভিন্ন রোগ এবং তার কারণ প্রতিকার বিষয়ে পরামর্শ প্রদান করা। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের বিষয় নির্ধারিত হয়েছে কিডনির পাথর চিকিৎসা এবং প্রতিকার। আজকের অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার বায়োফার্মা, নলেজ পার্টনার ইজি ফ্লো ডি, ম্যাক্স ক্লাব অ্যান্ড উটকা। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকের এই আলোচনায় সম্মানিত বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইউরোলজিস্ট ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ, শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ, গোপালগঞ্জ। চলুন দর্শক, পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি রাজ টিভির নতুন আয়োজন বায়োফার্মা হেলথ লাইফে আজকের পর্বে অংশগ্রহণ করার জন্য। আপনাকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি বায়োফার্মা হেলথ লাইফ এবং রাজ টিভির দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটি সরাসরি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি বায়োফার্মা হেলথ লাইভ এই পুরো আয়োজনটি কিন্তু আপনাদেরকে ঘিরে। অতএব আপনারা যারা আমাদের এই আলোচনায় সরাসরি সম্পৃক্ত হতে চান, তারা অবশ্যই রাজ টিভির অফিসিয়াল কমেন্ট বক্সে আপনার সমস্যাটি জানিয়ে, বিশেষ করে কিডনির পাথর এই বিষয়ে যদি আপনাদের জানার কোনো আগ্রহ থাকে, আমাদেরকে মতামত জানাতে পারেন রাজ টিভির অফিসিয়াল কমেন্ট বক্সে। এছাড়াও সরাসরি স্যারের সঙ্গে কথা বলার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে আপনাদের, আর সেই সুযোগটি হচ্ছে টেলিভিশন স্ক্রিনে দেখানো নম্বরে আপনি ফোন করতে পারবেন। আমি নম্বরটি বলে দিচ্ছি 017792710121। এই অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হচ্ছে রাজ টিভির অফিসিয়াল কমেন্ট বক্সে, অফিসিয়াল ফেসবুক পেজে এবং বায়োফার্মা লিমিটেডের অফিসিয়াল পেজে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা থাকুন আমাদের সাথে। আমরা চলে যাচ্ছি সরাসরি মূল আলোচনায়। প্রথমে আসতে চাই আমাদের সম্মানিত অতিথি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারের কাছে। আসলে কিডনির পাথর, অনেক তো পাথর আছে, আর মানে শ্বেত পাথর আছে, কোষ্ঠী পাথর আছে, তো কিডনির পাথর এইটা আবার কোন টাইপের পাথর, একটু যদি আমরা জানি আপনার কাছ থেকে প্রথমে। ধন্যবাদ। এই প্রশ্নটা অনেকে মনে জাগে যে পাথর আমাদের জন্য, অনেকে প্রশ্ন করে যে স্যার এই পাথর কি রাস্তা পাথরের মতো, এই প্রশ্ন করে। তো আপনি সেই প্রশ্নটা করলেন এবং সেটা দর্শক শ্রোতাদের অভিব্যক্তি নিয়ে প্রশ্ন করলেন। হ্যাঁ, কিডনি পাথর এক ধরনের পাথর, তবে কতগুলি সাবটাইপ আছে কিডনি পাথরের মধ্যে, যেমন ক্যালসিয়াম গ্রুপ আর নন ক্যালসিয়াম গ্রুপ আমরা ব্রডলি ডিভাইড করি এইভাবে। আর এইভাবে আমরা যেভাবে বলি যে অক্সালেট গ্রুপ, তারপরে ফসফেট, ইউরিক অ্যাসিড, ইউরেট অ্যান্ড সিস্টিন, এই কয়েক রকমের কিডনিতে পাথর হতে পারে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা মোটামুটি প্রিয় দর্শক জেনে গেলাম যে আসলে পাথর, এই পাথর সে পাথর নয়, এটি হচ্ছে আমাদের মানব দেহের ভেতরই কিছু উপাদান রয়েছে, যে উপাদান থেকে কিন্তু পাথর উৎপন্ন হচ্ছে। আমরা সেই জায়গাটাতে একটু আসতে চাই প্রিয় দর্শক, যে কিভাবে আমাদের শরীরের মধ্যেই পাথর হচ্ছে। স্যার, একটু যদি আমাদেরকে বলেন, এই যে ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম ফসফেট, আপনি কয়েকটি পদার্থের নাম বললেন, তো এগুলো কিভাবে আলটিমেটলি পাথর হিসেবে কিডনির মধ্যে মানে অবস্থান করছে, এই মেকানিজম অফ ফর্মেশন অফ স্টোন ইন কিডনি একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলেন। ধন্যবাদ আপনাকে। এটা আমি, যেহেতু আমাদের সাধারণ দর্শক শ্রোতা দেখছেন, তাদের বোঝার সুবিধার্থে আমি খুব সিম্পলি করে কথাটা বলছি। একটা নাইডাস থাকে, নাইডাস ছোট বিচির মতো বা কোনটা কণার মতো। এই নাইডাসটা অ্যারাউন্ড দ্য নাইডাস আপনার আরো কিছু জিনিস পর্যন্ত প্রিসিপিটেট হয়, অর্থাৎ জমা হয়। জমা হয়ে তখন এটা স্টোন আকারে ফর্মেশন হয় এবং স্টোন তৈরি হয়। সেটা কিডনিতে হতে পারে, কিডনি ছাড়া কিডনি নলে হতে পারে, তারপরে মূত্রথলিতে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে, যেগুলিকে আমরা এক ভাষায় বলি যে ইউরোলিথিয়ালসিস।
অনেক অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বায়োফার্মা হেলথ লাইভ। আজকে আমরা আলোচনা করছি কিডনির পাথর চিকিৎসা এবং প্রতিকার। স্যার, এই পর্যায়ে আমরা একটু জানতে চাই, এই যে যে মানে আহ, মানে কিডনির যে পাথর, এই পাথর যখন কিডনির মধ্যে আসে তখন আসলে কি কি উপসর্গ দেখা দিতে পারে? রোগীরা বুঝবে কিভাবে যে তার কিডনির মধ্যে পাথর অবস্থান করছে? এটার কোনো সিমটমস রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি এই সিমটমস গুলিতে যাওয়ার আগে, যেহেতু আমাদের আজকে টপিক হলো যে চিকিৎসা এবং করণীয়, করণীয় যখন বলা হবে সেটার প্রতিরোধ কিভাবে করা হয় সেটা, সেজন্য পাথর কেন হয় আমি সংক্ষিপ্ত আকারে একটু বলে নিচ্ছি, তারপর আপনার লক্ষণগুলোতে যাচ্ছি। যে পাথর হওয়ার মেডিকেল সায়েন্সে অনেক চিকিৎসার মতো, অনেক চিকিৎসার বিজ্ঞানের অনেক রোগের মতো এখনো পাথর হওয়ার প্রকৃত কারণটা অজানা। তবে কিছু ফ্যাক্টর আছে যেগুলি পাথর হতে সহায়তা করে। যেমন শরীরে ভিটামিন এ এর অভাব, যদি পানির শূন্যতা থাকে, মানে পানি কম খায় কেউ, তারপরে ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম যুক্ত খাবার বেশি খান, তারপরে যদি আপনার ইনফেকশন হয় যেটা ইউটিআই বলা হয়, তারপরে যদি আপনার কিডনি থেকে কিডনি নালী এবং মূত্রথলি হয়ে যে প্রপারলি ড্রেনেজ হওয়ার কথা, সেই প্রবাহটা কিডনি প্রস্রাবের সেই, এটাকে বলা হয় আমরা যে ইনএডিকুয়েট ড্রেনেজ অফ দা ইউরিন। আর ইনফেকশনের তো জানেন যেটা ইউটিআই বলা হয়, সবাই যেটা জানে ইউরিনারি ইনফেকশন ইউটিআই। তো এগুলি মূল মুক্ত ভাষায় সংক্ষিপ্ত আকারে যে এই পাথর হওয়ার কারণ। এখন আপনি যে প্রশ্নটা করেছিলেন যে রোগীরা কিভাবে বুঝতে পারবে যে তার পাথর হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হয়েছে, যদি রোগীরা জানতে পারে যে এই লক্ষণগুলি হলে আমার চিকিৎসকের নিকট যাওয়া প্রয়োজন এবং কোন চিকিৎসকের নিকট যাবে, তাহলে যে সুবিধা হয়। সেই জন্য আপনাকে এই প্রশ্নটার জন্য অত্যন্ত ধন্যবাদ দিচ্ছি আমি। তো লক্ষণগুলির মধ্যে প্রথমে যেটা আমরা বলবো, ব্যথা, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, প্রস্রাবের ইনফেকশন এবং খাদ্য ও পরিপাকতন্ত্রের আপসেট। এবার আমি একটু ডিটেলস বলছি। এই ব্যথাটা সাধারণত টিপিক্যালি যেটা হয় রাত্রেবেলা অথবা খুব আর্লি মর্নিং এ, যখন পেশেন্ট শুয়ে থাকে বা রেস্টে আছে, ওই সময় ব্যথাটা শুরু হয়। ব্যথাটা কোথায় শুরু হয়? শুরু হয়, আমি যেমন বিভিন্ন চ্যানেলে বলে থাকি কিডনির অবস্থানটা সহজে বোঝার জন্য, আমাদের পেটের উপরি অংশ অর্থাৎ যে খাঁচাটা আছে তার জাস্ট পিছনে মেরুদণ্ডের দুই পাশে দুইটা কিডনি থাকে। এই জায়গাটাতে ব্যথাটা শুরু হয়। ব্যথাটা শুরু হয়ে এখানেই থাকতে পারে, কখনো কখনো এটা আপনার রেডিয়েট করে পেটে বা তার নিচে গ্রহিণে চলে আসতে পারে। এই ব্যথার নেচারটা কিরকম হয়? ব্যথাটা কখনো ডাল এক বলে, অর্থাৎ ওখানে থেমে থেকে থেমে থেমে ব্যথা হয়। কখনো কখনো প্রচন্ড ব্যথা হয়, এত ব্যথা হয় যে পেশেন্ট রোগীরা বিছানার উপর গড়াগড়ি যায়, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি যে রুলিং ওভার দ্য বেড, বিছানায় গড়াগড়ি যাওয়া। এই হলো ব্যথা সম্বন্ধে কথাবার্তা। তারপর হলো যে বললাম যে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, যেটাকে আমরা হ্যামাচুরিয়া বলি, সেটা গ্রস হ্যামাচুরিয়া হতে পারে, মাইক্রোস্কোপিক হ্যামাচুরিয়া হতে পারে। গ্রস হ্যামাচুরিয়া হলো যেটা পেশেন্ট নিজে চোখে দেখে, এসে বলে যে স্যার আমার প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে। আর মাইক্রোস্কোপিক হ্যামাচুরিয়া হলো পেশেন্ট দেখবে না, কিন্তু আমরা যখন ইউরিনটা টেস্ট করতে দিব, মাইক্রোস্কোপ এক্সামিনেশন, সেখানে আরবিসি বা লোহিত কণার উপস্থিতি পাই, তখন আমরা বলতে পারি যে এটা হ্যামাচুরিয়া, যেটাকে আমরা বলি মাইক্রোস্কোপিক হ্যামাচুরিয়া। তো ব্যথা এবং হ্যামোচেরিয়া, এরপর আসলে ইনফেকশন, যেটা আমি কারণের মধ্যে বলেছিলাম, এখানে উপসর্গের মধ্যে বলছি। ইনফেকশন, সেটা রিকারেন্ট ইনফেকশন হয়, বারে বারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। ইউরিনারি ট্র্যাক্টটা আমি দর্শক শ্রোতাদের সুবিধার্থে আবার বলে নিচ্ছি রিলেট করার জন্য, যে হলো কিডনি নল থাকে, যার কাজ হলো করবে মূত্রথলিতে, একটা মূত্রথলি থাকে, সেখানে নির্দিষ্ট পরিমাণ প্রস্রাব জমা হওয়ার পর পেশেন্টের প্রস্রাব করার আর্জ ফিল করে, তখন প্রস্রাব করে তারা। প্রস্রাব যে বের হওয়ার যে রাস্তা, সেটা হলো ইউরেথ্রা। তো এই জিনিসটা কিডনি, কিডনি নল, মূত্রথলি এবং ইউরেথ্রা এর যে কোনো জায়গায় যদি ইনফেকশন হয়, সেটাকে বলা হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তো কিডনি পাথর যদি থাকে, এরকম বারবার ইনফেকশন হয়, তো রোগী কিভাবে বুঝবে তার ইউটিআই হয়েছে? খুবই সহজ জিনিস, সেটা এটা অনেকেই জানে যে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হবে, ঘন ঘন প্রস্রাব আসে, প্রস্রাবের সাথে একটা ফাউল স্মেলিং হয়, দুর্গন্ধ হয়, প্রস্রাবের সাথে কখনো কখনো পুজের মতো যায়। সর্বশেষ যেটা বলেছিলাম, গ্যাস্ট্রিক আপসেট বা ইন্টেস্টাইনাল আপসেট, অর্থাৎ পাকস্থলীর
কিছু আপসেট, সেগুলি যেমন ক্ষুধামন্দা, বমি বমি ভাব অথবা বমি হয়ে যায়। তো এই হলো গুলি লক্ষণগুলো আর কি। তবে কখনো কখনো আবার দেখা যাচ্ছে যে কোনো লক্ষণ নেই, অন্য কোনো কারণে একটা এক্সরে করতে গিয়ে এবং বা আল্ট্রাসাউন্ড করতে গিয়ে পাথর পাওয়া যায় কিডনিতে, সেটাকে বলে আমরা ইনসিডেন্টাল ফাইন্ডিংস। আমি শুরুতে বলেছিলাম যে আপনার প্রশ্ন যে পাথর কত রকমের, কিছু কিছু পাথর আছে মসৃণ থাকে সারফেসটা, ও মসৃণ থাকার ফলে ব্যথা হয় না, রক্ত যায় না প্রসারের সাথে, যার ফলে পেশেন্ট নোটিস হয় না। আর কিছু থাকে এবং হেমাচুরি হয়, যার ফলে ডাক্তার শরণাপন্ন হয়। তো মুগ্ধ কথা হলো যেটা ব্যথা, এবং ব্যথাটা মোস্ট ইম্পর্টেন্ট। 75% পেশেন্ট প্রেজেন্ট করে এই ব্যথা নিয়ে, মানে রেনাল স্টোনের 75% পেশেন্ট প্রেজেন্ট করে ব্যথা নিয়ে। তো ব্যথা, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এবং ইনফেকশন, বারে প্রস্রাবের ইনফেকশন, এই হলো লক্ষণগুলো। মেজর ক্রাইটেরিয়া। রাইট অনেক অনেক রাইট। ধন্যবাদ। প্রিয় দর্শক, তার মানে হচ্ছে যে কোন সময় আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনির মধ্যে পাথর অবস্থান করছে, সেটি কিন্তু একটি প্রাথমিক লক্ষণ স্যার বর্ণনা করলেন। অতএব আপনারা সতর্ক থাকুন। স্যার, আমাদের প্রত্যেকটি রোগ নিয়ে আমাদের দর্শকদের আমরা জনমত জরিপ করার চেষ্টা করি বরাবরের মতোই, যে কে কি ভাবছে। বেসিক্যালি আজকে যেহেতু আলোচনার বিষয় কিডনির পাথর, তো আমরা একটু স্যার দেখবো আমাদের সাধারণ জনগণ তারা কে কি ভাবছে কিডনির পাথর বিষয়। আমরা সেই বিষয়টি জন্য একটি স্পেশাল আয়োজন রেখেছি, কিডনির পাথর নিয়ে জনগণের ভাবনা। তো দর্শক, চলুন আমরা উপভোগ করি কিডনির পাথর নিয়ে আমাদের সাধারণ জনগণ কে কি ভাবছে, এই নিয়ে বিশেষ আয়োজন জনগণের ভাবনা। আপনার কি কিডনির যত্ন নেওয়া হয় আপনার নিজের কিডনি? না না, এটা কারোটাই যত্ন নিতে পারি, সেটা তো শরীরের ভিতরে থাকে, ওটা কিভাবে যত্ন নেবে? কিডনিতে যে পাথর হয় সে সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? আসলে ধারণা নাই এগুলি, কারণ আমরা তো ডাক্তার না, তাহলে তো আমাদের কিভাবে ধারণা থাকবে? কিডনিতে পাথর হলে মানুষের কি সমস্যা হতে পারে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে শরীর দুর্বল হয়ে যায়, তারপরে মনে করেন যে আপনার মাজা ব্যথা করে, নানান ধরনের সমস্যা হতেই পারে। কিডনিতে যদি পাথর হয় সেক্ষেত্রে আপনি কি আসলে ডাক্তারের শরণাপন্ন হওয়ার বিষয়টাকে গুরুত্বপূর্ণ মনে করেন? কিডনিতে পাথর হলে সবাই চাবে যে ডাক্তারের কাছে দেখা আমরা নিজের জানটা বাঁচাই। কিডনিতে পাথর অপারেশন না করালে আসলে আমাদের কি ধরনের সমস্যা হতে পারে? কিডনিতে পাথর অপারেশন যদি না কারণ হয়, সেক্ষেত্রে তো আমাদের অনেক প্রবলেম হতে পারে, কারণ এটা তো অবশ্যই একটা রিস্কি একটা ব্যাপার। হ্যাঁ, এটা আমি মনে করি যে এটা অপারেশন করানো উচিত। বাংলাদেশে যে কিডনি রোগের যে চিকিৎসা হয় সেটা কোথায় করানো হয় এই সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? বাংলাদেশ বলতে আমি এরকম জানি না যে কিডনি রোগের আসলে মূলত চিকিৎসা কোথায় হয়। কিডনি ভালো রাখার জন্য মানুষের আসলে কি করা উচিত আসলে? কিডনি ভালো রাখার জন্য পানি একটু বেশি খাওয়া উচিত। তাছাড়া বিশেষ করে ইউরিনটা আটকে রাখা ঠিক না, ইউরিনটা টাইম মতো করা উচিত, এই জিনিসগুলাই। আর ঠিকমতো ঘুম, সেটা তো অবশ্যই দরকার। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ লক্ষ্য করলেন যে আমাদের সাধারণ জনগণ কে কি ভাবছে কিডনি নিয়ে এবং কিডনির পাথর নিয়ে। স্যার, এখানে একটু ইন্টারপ্রিটেশন আসতে চাই আপনার কাছে, যে আমাদের একজন দর্শক বলছিলেন যে কিডনি তো ভেতরে থাকে, ধরা যায় না, ছোঁয়া যায় না, তার আবার কিভাবে সে যত্ন করবে? অর্থাৎ এখানে কিন্তু এই কথার মধ্যে কিন্তু একটি তাৎপর্য লুকিয়ে আছে, সে কিন্তু বুঝতে পারছে না যে কিডনির যত্নটা নিবে কিভাবে। আবার একজন দর্শক বললেন যে কিডনির চিকিৎসা কোথায় হয় তার কোনো জানাই নেই, যে বাংলাদেশে যে কিডনির চিকিৎসা হয় তিনি এখনো জানেন না বাংলাদেশের নাগরিক হিসেবে। তো স্যার, আপনার অবজারভেশনটা কি আমাদের সাধারণ জনগণের এই যে উত্তরের প্রেক্ষাপটে? ধন্যবাদ। আসলে কিডনি নিয়ে তো আমি তো, আমার এতদিন ধারণা ছিল যেটা, যে কিডনি নিয়ে মানুষ বেশি সচেতন। অন্তত আমার কাছে কিছু টুকি টুকি যেগুলো আসে, তারাও তো কিডনি নিয়ে, যেমন কোমরে ব্যথা হলো অনেক সময় চলে আসে যে তার কিডনিতে পাথর হয়েছে কিনা, বা কিডনিটা চেক করতে আসছে। তো কিন্তু এই দর্শকদের মধ্যে আরেকজন কিন্তু সুন্দর বলেছেন যে কিডনি সুস্থ রাখার জন্য বেশি করে পানি খেতে হবে, প্রস্রাব আটকে রাখা যাবে না। ভেরি নাইস। এই সাজেশনটা কিন্তু আমি আমার রোগীদের দিয়ে থাকি, যে কিডনিটাকে সুস্থ রাখার জন্য, বা যে পাথর, বিশেষ করে পাথর যাতে না হয়, আমাদের বিভিন্ন সায়েন্টিফিক সেমিনার গুলা ব্রড এন্ড অ্যাব্রোডে যেগুলো হয়, তখন যে কিডনি যে একটা জিনিস, যেটা পিত্ততে পাথর হলে আমরা রোগীদের বলে দিতে পারি পাথরটা অপসারণ করে, যে আর জীবনে পাথর হবে না। কিন্তু কিডনি বা মূত্রনালীর মধ্যে পাথর হলে কিন্তু সেটা আমরা বলি না, কারণ পাথর ফিরে আবার হতে পারে। সরি।
ব্যাপারটা খুব সহজ, কারণ পিত্ত পাথর যখন হয় সেটা তো পিত্তটাকে অপারেশন করে ফেলেই দেওয়া হয়, কিন্তু কিডনিতে তো আমরা সেটা করি না, আমরা শুধু পাথরটাকে দূর করি। সেই জন্য আবার হতে পারে। তো সেইটি না হওয়ার জন্য কি করা? না হওয়ার জন্য যে ওই যে পাথরটাকে এনালাইসিস করে কিছু, কিছু খাবার বেশি খাওয়া, কিছু, কিছু খাবার কম খাওয়া। তো আমরা বললাম যেটা আমাদের গরিব দেশ, আমাদের মতো দেশে এই প্রত্যেকটা রোগীর পাথর পরীক্ষা করা সম্ভব নয়। তাহলে কিভাবে আমরা রোগীদেরকে সাজেশন দিতে পারি? তো এরকম কয়েকটা মানে আন্তর্জাতিক সেমিনারে এবং আমাদের জাতীয় পর্যায়ের সেমিনারে আয়োজনের পর আন্তর্জাতিক সেমিনার থেকে পরে যেটা বের হয়ে আসলো এনালাইসিস করে, যে ২ টা উপদেশ সমস্ত ধরনের পাথরের জন্য প্রযোজ্য। এর মধ্যে একটি হলো যেটা আমার এক দর্শক খুব সুন্দর বললেন, যে প্রচুর পরিমাণে পানি খাওয়া, আর হলো প্রস্রাব আটকে না রাখা। তো আমি এখানে এড করতে চাচ্ছি যেটা পাথর যাতে না হয় সেজন্য প্রচুর পরিমাণে পানি খাওয়া, এবং আমরা যেটা এক্সট্রা লবণ খাই, ভাতের সাথে যে এক্সট্রা সল্ট নেই ওইটাকে অ্যাভয়েড করতে হবে পাথরটাকে যাতে না হয়। এখন কিডনি চিকিৎসা সম্বন্ধে যে ধারণা নাই, এটা আসলে একটু দুঃখজনক লাগলো বা অবাক লাগলো আমার কাছে। আসতে চাই, কারণ আমাদের দর্শকদের অনেক প্রশ্ন ইতিমধ্যে জমে গেছে, সেই প্রশ্নগুলো আমরা নিতে চাই। জি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বায়োফার্মা হেলথ লাইভ। আজকের এই অনুষ্ঠানের আলোচনার বিষয় কিডনির পাথর চিকিৎসা এবং প্রতিকার। এই বিষয়ে আমাদের সাথে প্যানেল এক্সপার্ট হিসেবে যুক্ত আছেন দেশবরণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিউরোলজি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নিউরোলজি বিভাগ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ গোপালগঞ্জ। আমাদের অনুষ্ঠানের নলেজ পার্টনার ইজি ফ্লো ডি, ম্যাক্স ক্লাব অ্যান্ড উডকা। আপনারা থাকুন আমাদের সাথে, বেশি বেশি করে অনুষ্ঠানটি শেয়ার করুন। এই পর্যায়ে আমরা স্যার কয়েকজন দর্শকের প্রশ্ন নিতে চাই। যুক্ত আছেন আমাদের সাথে ডাক্তার সোনিয়া রহমান। আপনি একটি প্রশ্ন করেছেন, যুক্ত হয়েছেন খুলনা মেডিকেল কলেজ থেকে। প্রশ্ন রেখেছেন, স্যার আসসালামু আলাইকুম, ভীষণ ভালো লাগছে অনুষ্ঠানটি দেখে, বিশেষ করে আপনার প্রাণবন্ত উপস্থাপনা আমি মুগ্ধ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বায়োফার্মাকে সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, রেনাল স্টোনের কোথায় কোথায় বেশি হয়ে থাকে, অ্যানাটমিক্যাল লোকেশন গুলো যদি স্যার একটু বলেন। ধন্যবাদ ডক্টর সুনিয়া প্রশ্ন করার জন্য। আপনি জানেন, যেহেতু আপনি ডাক্তার, যে আমাদের কিডনি পাথরগুলো ২ রকমের, একটা প্রাইমারি স্টোন আর একটা সেকেন্ডারি স্টোন। তো প্রাইমারি স্টোনটা সাধারণত কিডনি থেকে হয়, এবং অলমোস্ট অল স্টোন আপনার কিডনি থেকে অরিজিন হয়। সেই কিডনি থেকে অরিজিন হয়ে এটা মাইগ্রেট করে পেলভিসে আসে, পেলভিস থেকে কিডনি নাল বা ইউরেটার যেটা আমরা বলি সেখানে আসে, তারপরে আপনার মূত্রথলিতে আসে। এখন কিডনির মধ্যে কোথায় বেশি হয়, কারণ কিডনি একটা বিশাল অংশ। আমি যেহেতু ডাক্তার সোনিয়া প্রশ্নটা করেছে, সুতরাং তাকে ওইভাবে বুঝাচ্ছি আমি। আপার ক্যালিস, মিডল ক্যালিস, লোয়ার ক্যালিস, এবার ৩ ভাবে বিভক্ত। তারপর হলো পেলভিস। তো কোন ক্যালিক্সে বেশি হয়, বা কোন সেতে পেলভিসে বেশি হবে নাকি ক্যালিক্সে বেশি হবে, এরকম কোনো স্পেসিফিক ডাটা নেই। তো আমরা ডিপেন্ডেন্ট পার্ট যদি বলি, সেই হিসাবে যেমন লোয়ার ক্যালিক্স, তারপরে পেলভিস, এগুলি কিন্তু আপনার ডিপেন্ডেন্ট পার্ট। এই প্রশ্নগুলিতে কিডনি পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি আগে বলেছি এই নিয়ে কোনো স্পেসিফিক ডাটা বা স্পেসিফিক মানে কাজ নেই। সুতরাং কোন পাথর আপার ক্যালিস, মিডল ক্যালিস, লোয়ার ক্যালিস কোনটাতে বেশি হয়, এরকম কোনো স্টাডি বা ডাটা এখন পর্যন্ত তৈরি হয়নি। তবে স্বাভাবিকভাবে ধারণা করে যাওয়া হয় যেটা, যেহেতু ডিপেন্ডেন্ট পার্ট হলো যে লোয়ার ক্যালিসটা এবং পেলভিস, এই দুটাতে হওয়ার সম্ভাবনা বেশি, আর হলো মিডল ক্যালিসে। তবে হ্যাঁ, চিকিৎসার ক্ষেত্রে কিন্তু আপার ক্যালিস, মিডল ক্যালিস, লোয়ার ক্যালিসে মানে একটু ভ্যারি করবে, বা স্টোন ক্লিয়ারেন্স রেটটা একটু ডিফারেন্স হবে। সেটা যদি পরবর্তী প্রসঙ্গে আরো চিকিৎসা প্রসঙ্গে আসে, সেই তখন আমি সেটা আলাপ করবো। ধন্যবাদ ডক্টর সোনিয়া। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার একজন স্টুডেন্ট যুক্ত হয়েছে আমাদের সাথে, দাস যুক্ত হয়েছেন শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ গোপালগঞ্জ থেকে। লিখেছেন, স্যার আসসালামু আলাইকুম, আমি ২য় বর্ষের ছাত্রী, আপনার স্টুডেন্ট। আমি একটু জানতে চাই, যদি রেনাল স্টোন সঠিক সময়ে চিকিৎসা করা না হয়, সেখান থেকে কি কি কমপ্লিকেশন হতে পারে? ধন্যবাদ। কমপ্লিকেশনের মধ্যে প্রথম যেটা আমরা ছোট দিয়ে শুরু করি, সেটা হলো আমি যেটা লক্ষণে বলেছিলাম যে বারবার ইনফেকশন হতে পারে। তারপরে ইন্টারমিটেন্ট পেইন, বারবার ব্যথা হতে পারে। যদি স্টোন, রেনাল স্টোন, ওই যে বলেছিলাম ডাল একিং পেইন, যার ফলে পেলভিস বা ইউরেটার আসলে যেমন পেশেন্ট রোলিং ওভার দ্য বেড, প্রচন্ড ব্যথা গড়াগড়ি করে, এরকম ব্যথা নাও হতে পারে, বাট একটা কনস্ট্যান্ট পেইন সারাক্ষণ তাকে একটা বিরক্তিকর, অত তাকে সিভিয়ার না, কিন্তু একটা বিরক্তিকর একটা পেইন সারাক্ষণ ব্যাকে হয়ে থাকে। ইনফেকশন হয়। তারপরে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া হয়ে
পেশেন্ট এনিমিয়া ডেভেলপ করতে পারে। আর লাস্টলি যেটা হয়, আমি শুরুতে বললাম যেটা ছোট্ট দিয়ে শুরু করে লাস্টলি, যেমন তুমি জানো যেটা ফসফেট ভ্যারাইটি যেটা ট্রিপল ফসফেট, ওটা সাফিসিয়েন্টলি স্মুথ থাকে, যার ফলে পেশেন্টের পেইন হয় না, প্রসবের সাথে রক্ত যায় না, ডাক্তার কাছে যায় না, বা অন্য কোনো প্রয়োজনে সে চিকিৎসা নিকট জানি, ধরা পড়ে বিশাল বড় স্টোন হয়ে গেছে, এবং সেই স্টোন কিডনির ফাংশন অনেকটুকু ডিটেক্ট করে দিয়ে কিডনির ফাংশনটাকে ইম্পেয়ার করে দেয়। তারপরে যদি চিকিৎসকের শরণাপন্ন হয় বা ধরা পড়ে যে একটা পাথর এরকম আনট্রিটেড হয়েছে বা নেগলেক্টেড হয়েছে, তখন আমরা কিডনির ফাংশনটা কতটুকু আছে, স্প্লিট রান ফাংশন, সেটা দেখি। লাকিলি যে ইভেন 10% ফাংশনও যদি থাকে, সেক্ষেত্রে যদি আমরা পাথরটাকে অপসারণ করে দিই, কিডনি তার কাজ ফিরে পাবে। বাট 10% নিচে যদি চলে যায়, তাহলে সেই কিডনি আর ফিরে আসবে না। সেক্ষেত্রে অপশন থাকে যে নেফ্রেক্টমি করে দেওয়া। ধন্যবাদ। আমরা স্যার একজন দর্শকের প্রশ্ন নিতে চাচ্ছি, টেলিফোনে যুক্ত হয়েছেন দর্শক। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? স্বাগত বায়োফার্মা হেল্পলাইন অনুষ্ঠানে, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমি মিরপুর থেকে আশিক বলছিলাম। দেখছি আজকে প্রোগ্রামটি ভালো লাগছে, নতুন প্রোগ্রাম বায়োফার্মা হেল্পলাইন। শুরুতে বায়োফার্মাকে ধন্যবাদ জানাই যেমন একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। আর যেহেতু আজকে টপিকটা কিডনির পাথর নিয়ে, আমার যে প্রশ্নটি, আমরা অনেক জায়গায় শুনতে পাই যে কিডনির পাথর থেকে মুক্তি পাওয়া যায় শুধুমাত্র লেবুর রস খেয়ে, এটা আসলে কতটুকু সত্য? ধন্যবাদ প্রিয় দর্শক। স্যার কি উত্তর থাকবে? লেবুর রস হ্যাঁ, মানে এটা কি উনি বলছেন প্রতিরোধের জন্য নাকি প্রতিকার? ছিল উনি 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 লিখেছেন, মানে বললেন যে উনি শুনেছেন যে লেবু কিডনির পাথর হয় না। আচ্ছা 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 আচ্ছা, উনি শুনেছেন যেটা আসলে এখানে একটা আমি ওই যে কিডনিতে পাথর হওয়ার কারণগুলি তো আপনি জিজ্ঞেস করেন না, লক্ষণগুলি জিজ্ঞেস করেছিলেন। তো কারণগুলি বলতে গিয়ে আমি সংক্ষেপে কিছু বলেছিলাম। ওর মধ্যে আমাদের ইউরিনের যে আপনার উপাদানগুলো আছে প্রস্রাবের, এর মধ্যে সাইট্রেট নামে একটা কিন্তু উপাদান আছে। এই সাইট্রেট যদি পরিমাণে কমে যায়, তাহলে আপনার স্টোন প্রিসিপিটেট হয়ে স্টোনকে প্রিসিপিটেট হতে সহযোগিতা করে। তবে দর্শক যেটা বলেছেন, যেহেতু লেবুতে আপনার সাইট্রেট থাকে, সাইট্রিক অ্যাসিড যেটা, সেই সেন্স হয়তো বলেছেন যে কি বলে লেবুর রস খেলে পাথর হবে না। তো ওদিক থেকে চিন্তা করলে মোটামুটি ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড, কারণ সাইট্রেটের ডেফিসিয়েন্সিতে কিন্তু পাথরটা হওয়ার সম্ভাবনা থাকে। বাট বেসিক্যালি যেটা হলো পাথর না হওয়ার জন্য যেটা করণীয়, এটা অলরেডি আমি মেনশন করেছি যে অ্যাকচুয়াল কারণ তো জানা যায়নি, তারপর কিছু কিছু কেন হয় সেই কারণগুলো আমি বলেছি। এখন যাতে প্রিভেনশন, প্রতিরোধ বা করণীয় যেটা, সেটা হলো আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে, এবং আমরা যেটা একটা আমাদের অনেকের একটা বাজে অভ্যাস আছে, খাবারের মধ্যে আমরা যে এক্সট্রা সল্ট নেই, মানে আলাদা যেটা খাবার মধ্যে নেই, সেটি নেওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। অনেকেই ইতিমধ্যে কমেন্ট বক্সে মতামত জানিয়েছেন, আমরা তাদের নামগুলো মেনশন করছি। যুক্ত আছেন আমাদের সাথে মোহাম্মদ একে আজাদ, থ্যাঙ্কস জানিয়েছেন। আমিনুল হক পিয়াস একটি প্রশ্ন রেখেছেন, কিডনিতে প্রথমবার পাথর হলে সেটা যদি নিজে নিজে চলে যায়, পরে কি আবার পাথর হতে পারে? আমিনুল হক পিয়াসের প্রশ্নের উত্তরটি আমরা আশা করছি। ধন্যবাদ এবং পিয়াসকে অনেক ধন্যবাদ। এটা ইনভেরিয়েবলি এরকম আমরা পাই, যেমন গতকাল আমি এরকম পেয়েছি একটা পেশেন্ট আসলো, যেটা তার মাস 6 বা 7 আগে এখন নিয়ে আসছে ব্যথা নিয়ে আসার পরে আমি যখন প্রশ্ন করতে তাই যে নিজে থেকে বললো যে স্যার আমার 7 মাস আগে প্রস্রাবের সাথে পাথর গিয়েছে। তো আমি তখন স্বাভাবিকভাবে এইটাকে বলে ক্যালকুরিয়া, ওই লক্ষণগুলি যখন বলেছিলেন আমি একটা মিস করেছি যে ক্যালকুরিয়া কিন্তু একটা লক্ষণ থাকে, অর্থাৎ প্রস্রাবের সাথে পাথরের টুকরা যাওয়া। যদি এরকম কারো হিস্ট্রি থাকে এবং ব্যথা নিয়ে আসে, আপনি ধরে নিতে পারেন যে এই পেশেন্টের আবার কিডনি পাথর হয়েছে আনটিল প্রুভ আদারওয়াইজ। তো আমি যথারীতি ওই পেশেন্টটাকে একটা প্লেন এক্সরে করতে দিলাম, পরে দেখা গেল যে হ্যাঁ তার বাম কিডনিতে মিডল পুল টেলিক্সে একটা স্টোন ধরা পড়েছে। তো ওই দর্শকের আমি পিয়াসকে ধন্যবাদ যে হ্যাঁ পাথর আবার হতে পারে, এবং এই যাদের এরকম লক্ষণ থাকবে যে ছোট পাথর করার মতো যায়, তাদেরকে মাঝে একটু চেক আপ করা। এই চেক আপটা খুব বেশি ব্যয়বহুল না, একটা প্লেন কিডনি ওটা ব্লাড রিজন করলে কিন্তু ধরা পড়ে, কারণ কিডনি পাথরের 90% হলে গিয়ে আপনার রেডিও ওপেক, অর্থাৎ কিডনি এক্সরে বোঝা যায়। ধন্যবাদ দর্শক আপনাকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে টেলিফোনে আর একজন দর্শক যুক্ত হতে চাচ্ছে। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আপনাকে স্বাগত বায়োফার্মা হেলথ লাইফে আজকের আয়োজনে। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন এবং কোন অঞ্চল থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আমি সোহাগ বলছিলাম হ্যাঁ সোহাগ, সাতক্ষীরা জেলা থেকে। কোথা থেকে? সাতক্ষীরা জেলা থেকে। সাতক্ষীরা জেলা থেকে। আচ্ছা সোহাগ, অনেক অনেক ধন্যবাদ। শুধু সাতক্ষীরা থেকে হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত যায়। আপনার বয়স কত? 22। সমস্যাটা কি আপনার নিজের? ও, আপনার সমস্যা। স্যার কি ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনাকে, যে কিডনিতে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে কিডনি পাথর কিনা। প্রস্রাবের সাথে রক্ত যাওয়া কিডনি পাথর একটা কারণ, কিন্তু এই প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার অনেক কারণ থাকতে পারে। যার জন্য আমি যেমন আরেকটা প্রোগ্রামে এই যে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া মানে হেমোচিনিয়া যখন ডিসকাশন করেছিলাম, সেক্ষেত্রে বলেছিলাম যে এটাকে গুরুত্ব দিতে হবে, কিন্তু আবার ওয়ারিড হলে চলবে না। কারণ সিম্পল প্রস্রাবের ইনফেকশনের জন্য প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, আপনার পাথরের জন্য রক্ত যেতে পারে। পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে যে খারাপ রোগ অর্থাৎ কিডনিতে ক্যান্সার, কিডনি নলে ক্যান্সার, মূত্রথলিতে ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, এসব কারণে রক্ত যেতে পারে। তবে আপনার যে বয়স, আমার বিশ্বাস আপনার এই বয়সে এটা হয় প্রস্রাব ইনফেকশনের জন্য অথবা পাথরের জন্য। এই দুটার বেশি হওয়ার কথা না, আনলাইকলি। সিম্পলি আপনি একটা ইউরিন রুটিন টেস্টটা করেন, আর একটা প্লেন এক্সরে কিডনি একটা ব্লাডার রিজন প্লেন এক্সরে কেবি করান, ইউ উইল গেট ইউর রেজাল্ট যে কি হলো আপনি জানতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ সোহাগ। আমার মনে হয় যে আপনি ভয় পাবেন না। আপনি একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করুন এবং সেই সাথে স্যার যে পরীক্ষাগুলোর কথা বলেন সেগুলো একটু করিয়ে একজন ইউরোলজিস্টকে দেখাবেন নিশ্চয়ই। স্যার, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই অনুষ্ঠানটিতে যোগ দিয়েছেন দেশ বরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইউরো অনকোলজিস্ট প্রফেসর ডক্টর এম.এ. সালাম। তিনি অনুষ্ঠানটি দেখে একটি মতামত জানিয়েছেন, লিখেছেন যে গুড টপিক অ্যান্ড গুড প্রেজেন্টেশন। প্রফেসর ডক্টর আব্দুল সালাম স্যার যুক্ত আছেন, অনলাইনে আমাদের অনুষ্ঠানটি দেখছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, এবং আই ফিল অ্যাপ্রিসিয়েট ফ্রম ইউর কমেন্ট স্যার। থ্যাংক ইউ প্রিয় দর্শক। এভাবেই আমরা চাই আমাদের এই অনুষ্ঠানটি সবাই দেখবে, মতামত প্রকাশ করবে, এবং যাদের জানবার আগ্রহ রয়েছে কিডনি পাথর নিয়ে, ইনফ্যাক্ট প্রত্যেকটি সংশ্লিষ্ট বিষয় নিয়ে, সেই বিষয়গুলোর জন্য আমরা ফোন কলের ব্যবস্থা রেখেছি। আপনারা ফোন করেও সরাসরি জানতে পারবেন, এবং যথারীতি একজন দর্শকও আবার ফোন দিয়েছেন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাকে বায়োফার্মা হেলথ লাইফে আজকের অনুষ্ঠানে। আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন। আমি সজীব বলছিলাম ফরিদপুর থেকে। আচ্ছা আচ্ছা, আমার হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর। আর সজীব, আপনার ফরিদপুরের কোন জায়গাটাতে বাড়ি? হ্যাঁ সজীব, জেলায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, জেলাতে। ও শহরেই, ওকে ফাইন। জি, জি। তো আপনার সমস্যাটা কি জানান আমাদেরকে। স্যার আছেন, শুনছেন আপনার কথা। হ্যাঁ স্যার, আমার প্রশ্ন স্যারের কাছে, যেহেতু মানে যদিও আজকে প্রোগ্রামটা কিডনি পাথর নিয়ে, কিন্তু আমার একটা ইনফরমেশন জানার ছিল যে কিডনি ইনফেকশনের প্রতিরোধ গুলো আর কি কি হয়, লক্ষণ, কিডনি ইনফেকশনের লক্ষণ সমূহ গুলো কি কি আর কি। আচ্ছা আচ্ছা, লক্ষণগুলো মধ্যে আলোচনা হয়েছে। তারপর আপনি যেহেতু কষ্ট করে আমাদেরকে ফোন করেছেন, স্যার যদি একটু আবার একটু। হ্যাঁ, কিডনি ইনফেকশনের লক্ষণগুলো আমি ইউটিআই সম্বন্ধে বলেছিলাম যে প্রস্রাবের জ্বালা যন্ত্রণা, ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবের দুর্গন্ধ হওয়া, এবং প্রস্রাবের সাথে পা যাওয়া। এর সাথে যদি স্পেসিফিক্যালি আপনি কিডনি ইনফেকশন মিন করতে চাচ্ছেন, যেটা আমরা পাইলোনেফ্রাইটিস বলি, এই ক্ষেত্রে প্রচন্ড জ্বর আসবে এবং কিডনির জন্য বেশ ব্যথা হবে, পেশেন্ট টক্সিক হয়ে যাবে, চেহারা মানে খুব টক্সিকনেস দেখা যাবে চেহারায়। তাহলে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, প্রস্রাবের সাথে প্রচুর মতো যাওয়া, নিচে পেটে ব্যথা করা, এর অতিরিক্ত যেটা অনেক জ্বর আসবে এবং কিডনি রিজনে পেইন হবে এবং পেশেন্টের চেহারা টক্সিক হয়ে যাবে। এই হলো কিডনি ইনফেকশনের লক্ষণ। আমরা আরো একজন দর্শক টেলিফোনে যুক্ত করতে চাই। প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে হৃদয়। হ্যাঁ হৃদয়, আমি একটা প্রোগ্রামটা দেখতেছিলাম, খুব ভালো লাগতেছে। আমি কুমিল্লা থেকে ফোন করেছি। হ্যাঁ আসলে আমি যেটার জন্য ফোন করেছি, যেটা হচ্ছে আজকাল রাস্তাঘাটে বা বিভিন্ন হার্বাল অথবা আপনার বোনাজ ওষুধ দেখা যায়, যারা নাকি বলে যে 7 দিনে আপনার বিনা অপারেশন আমার ওষুধ খেলে কিডনি ভালো হয়ে যাবে, আপনার পাথর পড়ে যাবে।
স্যার এই বিষয়গুলো আসলে কতটুকু সত্য, আমরা কি তাদেরকে ভরসা করতে পারি? কিন্তু বিষয়টা আমার কাছে খুব কনফিউশনে আছি যে আসলে আমরা কি করব, ডাক্তারের কাছে যাবো না বোনা যে ওই হারবালওয়ালাদের কাছে যাবো? তো এই ব্যাপারটা একটু আলোচনা করে দেখি। আমার মনে হয় যে প্রিয় দর্শক, আপনি আমাদের আজকের অনুষ্ঠানের বেস্ট কোশ্চেনিয়ার, অর্থাৎ আপনি সবচেয়ে ভালো প্রশ্নটি করেছেন। স্যার আপনি কি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন? এই প্রশ্ন আমার নিজেরও ছিল। যে প্রিয় দর্শক, আপনাকে ধন্যবাদ যে আপনি একটি টাইম ডিমান্ডিং কোশ্চেন উপস্থাপন করেছেন। আপনার নামটা কি বললেন? স্যার আমার নাম হচ্ছে স্যার হৃদয় স্যার। আমি হচ্ছে আমাদের এখানে গ্রাম অঞ্চল তো স্যার, এখানে রাস্তায় রাস্তায় স্যার লিফলেট দেখা যায় এই হারবাল নিয়ে, ওরা এটা করে ফেলতেছে, ওরা পাথর ধ্বংস করে দিবে, বিনা অপারেশন ওষুধ খেলেই 500 টাকার ওষুধ খেলেই পাথর পড়ে যাবে স্যার। হ্যাঁ, ওরা চ্যালেঞ্জ দিতেছে 100% গ্যারান্টিতে। এখন স্যার আসলে এটা কি ক্ষতিকর নাকি আসলে এই কাজটা হয় স্যার, এই ব্যাপারগুলো আমরা খুবই স্যার কনফিউজ। আমরা গ্রাম অঞ্চলের মানুষ স্যার ধোকায় পড়ে, বা এটা আসলে সত্য কিনা, বা সবাই তো স্যার ওদের পিছনে ছুটছে। না না, আসলেই আপনি কিন্তু চমৎকার একটি প্রশ্ন করেছেন স্যার। আপনি যদি ব্যাখ্যা করেন হৃদয়ের প্রশ্নের। হৃদয়, তোমাকে অনেক ধন্যবাদ। কারণ হয়েছে যেটা আমাদের সঞ্চালক বলেছিলেন যে টাইম ডিমান্ডিং প্রশ্ন, শুধু এই কিডনি পাথর না, এরকম বিভিন্ন অসুখ নিয়ে এক ধরনের প্রতারক চক্র অথবা মানুষকে বিভ্রান্তি করে টাকা লুটে নিচ্ছে। আসলে কি, এখন প্রশ্ন হতে পারে যে কেউ কেউ তার ওষুধ খেয়ে, আমার সামনে আবার অনেকে এরকম বলে যে স্যার ওর ওষুধ খেয়ে তো স্যার পাথর পড়েছে। এখন কিছু কিছু পাথর আছে যে সমস্ত পাথরগুলোর সাইজ 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 5 মিলিমিটার, ওইসব পাথরগুলো কিন্তু এমনি চলে যাবে, ওটার জন্য কোনো ওষুধ খাওয়া লাগবে না। আমরা কি করি, যখন যদি পেশেন্টের ব্যথা থাকে একটা অ্যান্টিবায়োটিক দেই, ব্যথার ওষুধ দেই, আর বলি বেশি করে পানি খান এবং জল্টিং মুভমেন্ট, একটু জগিং করতে বলি, এতে কিন্তু পাথর চলে যায়। এখন এই জিনিসটাকে ওরা পুঁজি করে হয়তোবা ওটা বলতেছে, আপনার ওকে বলেন তো একটা 3 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার পাথর ওইভাবে আপনার চ্যালেঞ্জ সহকারে চিকিৎসা করতে পারে কিনা, তাহলে বলে দেন যে আমাদের বিদ্যা আমরা ছেড়ে দেব। তো আমি দর্শকদের যেটা বলবো, ওদের কথা বিভ্রান্ত হবেন না। আপনার হ্যাঁ, আমাদের ইউরোলজিস্টের সংখ্যা সারা দেশে এখনো খুবই কম। তারপরও যে প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার প্রশ্নটা করেছেন, অ্যাটলিস্ট তো ওই এলাকা আপনার ওই এলাকায় না হোক, অন্তত কয়েক মাইলের মধ্যে আপনার একটা হেলথ কমপ্লেক্স আছে, বা ওখানে এমবিবিএস ডাক্তার আছে, বা জেনারেল প্র্যাকটিস ওনারা আছে, ওনাদের শরণাপন্ন হবেন। কখনো এইসব ধোঁকাবাজদের শরণাপন্ন হবেন না। ধন্যবাদ দর্শক, আপনাকে একটা অত্যন্ত মূল্যবান প্রশ্ন করার জন্য। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা এভাবেই চাচ্ছি যে যে ভুল যে ধারণাগুলো আপনাদের মধ্যে রয়েছে, যে অপচিকিৎসার শিকার আপনারা হচ্ছেন জেনে না জেনে, সেই জায়গাগুলো কিন্তু অবসান ঘটানোর চেষ্টা করছে বায়োফার্মা হেলথ লাইফ। কারণ হচ্ছে যে আমরা চাই এমন একটি লাইফ, যে লাইফটি হবে হেলদি লাইফ। আর সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা এই অনুষ্ঠানটি বিনির্মাণ করে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন, এবং যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন তাদেরকে বলবো বেশি বেশি করে আপনার ফেসবুক থেকে অনুষ্ঠানটি শেয়ার করুন, তাহলে এই ভুলগুলো সংশোধন হবে, মানুষ জানতে পারবে। আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের আজকের আয়োজনে সায়েন্টিফিক পার্টনার বায়োফার্মা লিমিটেড, আমাদের নলেজ পার্টনার ইজি4জি, ম্যাক্স ক্লাব অ্যান্ড উটকা। আমরা আরো কিছু দর্শকের প্রশ্ন উত্তর গ্রহণ করব ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারের কাছ থেকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিউটি আক্তার সাথী, তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছেন। লিখেছেন, স্যার কিডনির স্টোন নির্ণয় করার জন্য প্লেন এক্স রে কেইবির ছাড়া আর কি কি পরীক্ষা আমরা সাজেস্ট করতে পারি? ইনভেস্টিগেশন। ধন্যবাদ। এই ফাইনাল ইয়ারের ক্লাসের সময় বলি এবং আমার ইন্টার্ন ডাক্তারদের রাউন্ডের সময় বলি, 4টা পরীক্ষার কথা বলে দিই আমি, যে ইউরোলজি যে কোনো রোগ ডায়াগনোসিসের জন্য 4টা পরীক্ষা করতে। একটা হলো ইউরিন ফর রুটিন মাইক্রোস্কোপিক কালচার সেন্সিটিভিটি, প্লেন এক্স-রে কিডনি উরেটার ব্লাডার রিজিয়ন, আলট্রাসোনোগ্রাম অফ দ্য কিডনি এন্ড ব্লাডার রিজিয়ন, কিডনি উরেটার ব্লাডার রিজিয়ন এবং সিরাম কিডনি। ব্যাখ্যা করে দিচ্ছি একটা, তার আগে তোমার প্রশ্নের জবাবটা দিয়ে নিচ্ছি আমি। সেটা হলো যে আমি বলেছিলাম যে রেনাল স্টোন 90%, কেউ কেউ বলে 95% রেডিও ওপেক, অর্থাৎ প্লেন এক্স-রেতে তাহলে ধরা পড়বে। হ্যাঁ, তারপরে তো 5% বা 10% আছে যেটা এক্স-রে ধরা যাবে না। সেক্ষেত্রে এভিডেন্স হলো আমরা অনেক সময় সহযোগিতা নেই আলট্রাসোনোগ্রামে, আলট্রাসোনোগ্রামে কিডনি উরেটার ব্লাডার রিজিয়ন। কখনো কখনো সেই আলট্রাসোনোতে আমরা স্টোন পেয়ে যাই। যদি না পাই, কিছু এভিডেন্স পাই,
কি যে সেই এভিডেন্সটা হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করে। স্টোন হয়তো বলতে পারে যে স্টোন আছে, বাট পেশেন্টের কিডনিতে পানি জমেছে, দ্যাট ইজ হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করেছে সেটা বলে। এই ক্ষেত্রে তুমি একটা আইভি ইউজিত করাও, যদি রেডিও লোসেন স্টোন হয় তাহলে ওটা একটা স্টেট হিসাবে এটা আসবে, ওখানেও পাওয়া গেল না, এসকিউটি ফাংশনটা দেখা হলো। সেক্ষেত্রে এটা আমরা অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করে থাকি যে একসাথে পাওয়া গেল না, স্ক্যান অফ দ্য কিডনি ওটা ব্লাডার রিজিয়ন, তাহলে এই স্টোনটা ডায়াগনোসিস হয়ে যাবে যদি সেটা স্টোন হয়। ধন্যবাদ বিটু তোমাকে। তারপরে তুমি যেহেতু বলছো আরেকটা জিনিস হলো, এরপর আমাদের কনফিউশন থাকলো যে না স্টোন ডায়াগনোসিস হলো না, লাস্ট অফ অল যেটা আমরা করি আরজিপি এন্ড প্রসিড, অর্থাৎ রেট্রোগ্রেড প্যালোগ্রাম এবং সেই অনুপাতে আমরা ফাইন্ডিংস অনুপাতে আমরা আগাই। ধন্যবাদ বিটু তোমাকে। অনেক অনেক ধন্যবাদ। আমরা স্যার একজন দর্শক, প্রবাসী দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, কুয়েত থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, মোহাম্মদ ইকবাল করিম। তিনি লিখেছেন, স্যার আমি কুয়েত থেকে দেখছি, বায়োফার্মাকে ধন্যবাদ সুন্দর একটি অনুষ্ঠানে স্বনামধন্য চিকিৎসক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারকে ইনভাইট করার জন্য, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি রাজ টিভিকে সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে যে শিশুদের কি কিডনিতে পাথর হতে পারে কিনা? ধন্যবাদ একটা সুন্দর প্রশ্ন করার জন্য। কারণ কিডনি পাথরটা বলা হয় 4 to 6 ডিকেড অফ, মানে মোস্টলি হয় 4 to 6 ডিকেড, অর্থাৎ 40 থেকে 60 বছর বয়সে। কিন্তু আমি নিজের অনেক পেশেন্ট পেয়েছি যাদের 40 বছরের নিচে বয়স। তো শিশুদের কিডনিতে পাথর হয় কিনা, তো শিশুদের কিডনিতে পাথর যদি কনজেনিটাল কিছু অ্যানোমালি থাকে, কনজেনিটাল মেটাবলিজম অ্যানোমালিজম বলে এটাকে, কনজেনিটাল অ্যানোমালিজম, ওই সমস্ত ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে ছোট বাচ্চাদের যেটা হয় ব্লাড আরেস্ট, মূত্রথলিতে পাথর হয়, এবং ওইটা নিয়ে সাধারণত এই পর্যন্ত আমরা বেশি রোগী পেয়েছি। বাচ্চাদের ওরা প্রসব করার সময় কান্নাকাটি করে এবং পেনি ধরে টানাটানি করে, তখন দেখা যাচ্ছে আমরা ইউরিন টেস্ট করলাম না, এরকম কিছু পাওয়া যাচ্ছে, আমাদের ইনফেকশন পাই, একটা এক্সরে করলে সুন্দর একটা পাথর জক করতেছে, একটা এক্সরে ধরা পড়ে। তো হ্যাঁ, সেই জন্য বললাম যে বাচ্চাদের পাথর হতে পারে। তার মানে শিশুরাও কিন্তু প্রিয় দর্শক এই পাথর থেকে মুক্ত নয়। আসুন আমরা আরো একটু বেশি সচেতন হই। এবং সেই সাথে আমরা আরো একজন দর্শকের প্রশ্ন গ্রহণ করতে চাচ্ছি। টেলিফোনে যুক্ত হয়েছেন প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ঢাকা ধানমন্ডি থেকে মারুফ বলছিলাম। জি মারুফ, বলুন। হ্যাঁ, স্যার আমি জানতে চাচ্ছিলাম যে কারো যদি কিডনিতে পাথর হয় তখন সে কাজগুলো করতে পারে, যে সুস্থ থাকার জন্য কি করতে পারে? এটা একটি ভালো প্রশ্ন, যে কিডনিতে পাথর যদি হয়ে যায় তারপর সে কিভাবে সুস্থ থাকবে, তাই তো? তার মানে আমরা চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা এই পর্যায়ে কথা বলতে চেয়েছিলাম। আপনি থাকুন আমাদের সাথে, স্যার নিশ্চয়ই উত্তর দিবে। স্যার মারুফের যে প্রশ্নটি যে কিডনির পাথর হয়ে গেলে কি করবে, অর্থাৎ আমরা এখন চিকিৎসা পদ্ধতির মধ্যে আসতে চাচ্ছি, যে কি কি চিকিৎসা পদ্ধতি? ধন্যবাদ। চিকিৎসা পদ্ধতির মধ্যে যেটা আমরা একটু আলাপ করলাম সেটা হলো কনজারভেটিভ ট্রিটমেন্ট। এখন একটা পেশেন্টের এই পাথরের জন্য আমি আমার প্রেজেন্টেশনের শুরুতে বলেছিলাম, যেটা আপনি যখন প্রশ্ন করেছেন লক্ষণগুলা, সেই লক্ষণের মধ্যে বলেছিলাম 75% ক্ষেত্রে পেশেন্ট প্রেজেন্ট করে ব্যথা নিয়ে। তো সে প্রথম কথা হলো আপনাকে পেশেন্টকে ব্যথা মুক্ত করতে হবে। সেই ব্যথা মুক্ত করার জন্য একটা অ্যান্টিবায়োটিক, একটা অ্যানালজেসিক, একটা এনএসএআইডি, এসব দেওয়া এবং পেশেন্টকে এডিকুয়েটলি হাইড্রেট করতে হবে, সেটা পানি খেয়ে হোক। আর যদি বমি বা বমি ভাবের জন্য পানি খেতে না পারে তাহলে আমরা ইন্টারভেনাস স্যালাইন দিয়ে পেশেন্টকে এডিকুয়েটলি হাইড্রেট করব এবং ব্যথা মুক্ত করব। প্রাথমিক হলো এই পেশেন্টকে আগে ব্যথা মুক্ত করে। পেশেন্টের ব্যথা নিয়ে আপনি এখন তো ডেফিনেটিভ চিকিৎসা যেতে পারবেন না, তো এই ব্যথা মুক্ত হওয়ার পর আমাকে স্পেসিফিক চিকিৎসা কতগুলি ফ্যাক্টর উপরে। পাথরের কোথায় হয়েছে, দ্যাট ইজ সাইজ, পাথরের সাইজ কি, অর্থাৎ কতটুকু বড়, তার শেপ কি, ওটা কিরকম দেখতে, তারপরে অ্যানাটমিক্যাল কোন অ্যাবনর্মালিটি আছে কিনা, এই জিনিসগুলো কনসিডারেশন করে আমাদের এই পাথরের চিকিৎসাগুলো। যদি আমরা সহজ করে বলে দিচ্ছি অপশনগুলো, ছোট পাথর হয় সেক্ষেত্রে কিছু করার প্রয়োজন নেই, বেশি করে পানি খাবে, একটা অ্যান্টিবায়োটিক খাবে এবং জল্টিং মুভমেন্ট, যেটা জগিং বলে, ওই জগিং মুভমেন্ট করবে। 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার, ইভেন 5 মিলিমিটার স্টোনও পাস হয়ে যেতে পারে। সেটা কিভাবে জানা যাবে? পেশেন্ট ব্যথা মুক্ত হবে, পেশেন্ট তার সিমটম মুক্ত হবে এবং একটা প্লেন এক্সরে বা আল্ট্রাসাউন্ড করে বোঝা যাবে যে সে তার পাথর চলে গেছে। এখন তার থেকে যদি বেশি বড় হয়,
আপ টু 2.5 সেন্টিমিটার যদি ESWL, that is extracorporeal shock wave lithotripsy। এটা খুব একটা সুন্দর পদ্ধতি। এখানে পেট কাটা লাগে না, ইভেন কি ফোঁটা করা লাগে না। আমাদের দেশে এখন ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেটমিটা খুব জনপ্রিয়তা পেয়েছে। সেখানে কিন্তু 4টা ফোঁটা করা লাগে। কিন্তু এই যে ESWL বল, পেশেন্টকে একটা নির্দিষ্ট পজিশন করে সিরাম নামে একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে পাথরটাকে লোকেট করা হয়। লোকেট করার পর ওই পাথরটাকে ক্রাশ গুঁড়ো করে দেওয়া হয় এবং এই গুঁড়ো পাথরগুলো পেশেন্টের প্রস্রাবের সাথে চলে যায়। তার চেয়ে যদি বেশি বড় পাথর হয় তাহলে কি করা? সেই ক্ষেত্রে করা হয় যে PCNL বলা হয়, যে পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি। আমি এখানে আবার রিপিট করতে চাচ্ছি যে আপনার ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেমটা খুব জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু ওখানে কিন্তু 4টা ছিদ্র করতে হচ্ছে, 4টা পোর্ট করতে হচ্ছে। কিন্তু এই পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি ইউজুয়ালি আমাদের একটা পোর্ট করলেই চলে। একটা পোর্ট দিয়ে আমরা ওই পাথরটাকে অপসারণ করে পারি। ছোট পাথর হলে ধরে নিয়ে আসতে পারি, অথবা এটাকে গুঁড়া করে আমরা পরে এটা ক্লিয়ার করে দিয়ে আসতে পারি। এবং এট দ্য সেম টাইম যেটা আমাদের সিআর মেশিন আছে, যে পাথরটা ক্লিয়ারেন্স হলে কিনা সেটা পর্যন্ত আমরা বুঝতে পারি। এবং আরো সুসংবাদ হলো যেটা, এই চিকিৎসাগুলো আমাদের বাংলাদেশে হচ্ছে, শুধু ঢাকাতে না, বিভাগীয় শহরগুলিতে হচ্ছে, এমনকি কোনো কোনো জেলায় হচ্ছে। সুতরাং এর জন্য দৌড়াদৌড়ি, এই দেশে সেই দেশে দৌড়াদৌড়ি কোনো প্রয়োজন নেই। আমাদের দেশের চিকিৎসকরা এই চিকিৎসাগুলো করতে পারেন এবং সুস্থ থাকতে পারে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আসলে এটি নিশ্চয়ই একটি ভালো সংবাদ প্রিয় দর্শক। কিডনি পাথরের চিকিৎসা বাংলাদেশেই হচ্ছে এবং আন্তর্জাতিক মানের চিকিৎসা দিচ্ছেন আমাদের দেশেরই ইউরোলজিস্ট বৃন্দ যারা চিকিৎসক রয়েছেন। স্যার, আপনি একটু আগে বলছিলেন যে অ্যান্টিবায়োটিক এর কথা বলছিলেন, অ্যানালজেসিকের কথা, অ্যান্টি আলসারেন্টের কথা। সেই জায়গাগুলোতে অ্যান্টিবায়োটিক বলতে আমরা কোন অ্যান্টিবায়োটিকটা প্রিফার করব? এই জায়গাটিতে সেপ্রোক্সিম এবং ক্লাভুলোনিক অ্যাসিডের স্পেশালি ম্যাক্স ক্লাবের কোনো রোল রয়েছে কিনা? ধন্যবাদ। প্রথমত হলো যে আপনার অ্যান্টিবায়োটিকটা তো আসলে আমরা যে আমার ইনভেস্টিগেশন বলেছিলাম যে ইউরিন ফর রুটিন মাইক্রোসোমিয়াম কালচার সেন্সিটিভিটি। ওই কালচার অ্যাকচুয়ালি নিয়ম হলো কি, কালচার সেন্সিটিভিটি রিপোর্ট দেখে যে কোন অর্গানিজম দ্বারা ইনফেকশন হয়েছে এবং কোন ড্রাগে এটা মোটামুটি সেন্সিটিভ, কোন ড্রাগে বেশি সেন্সিটিভ, সেই অনুপাতে আমরা অ্যান্টিবায়োটিক চুজ করব। বাট ব্লাইন্ডলি যখন আমরা দেই, কখনো কখনো ব্লাইন্ডলি যখন দেওয়া হয়, যে কারণ রিপোর্ট আসতে 2 দিন লাগবে, সেক্ষেত্রে আমরা সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের ড্রাগটাকে প্রিফার করি, কারণ এটা ভালো কাজ করে। তো এখন হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের ড্রাগটা এভাবে এত মিস ইউজ হয়েছে, এত মানে ব্যবহৃত হয়েছে যে এর রেজিস্ট্যান্স পাওয়া যায়। সেক্ষেত্রে পার্সোনালি আমি যেটা করি আর কি, আমার নিজের প্র্যাকটিসে ওই সেফিরোক্সিম এবং ক্লোভিনিক অ্যাসিড যেটা বললেন, যেটা ম্যাক্স ক্লাবের নামটা উল্লেখ করলেন আপনি, আমি আমার এই প্রিপারেশনটা আমি ব্লাইন্ডলি চয়েস করি। তারপরে আমি অ্যাকর্ডিং টু কালচারাল সেন্সিটিভিটি যদি দেখি যে হ্যাঁ রিপোর্টে এটাই সেন্সিটিভ আছে, তাহলে এটা আমি কন্টিনিউ করি। অথবা যদি দেখি যে না এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, তখন আমি অন্য জায়গায় চলে যাই যে জায়গায় এটা সেন্সিটিভিটি আছে। তবে হ্যাঁ, আমার ব্যক্তিগত মতামত যেটা বলছি, আমি প্র্যাকটিক্যালি যেটা করি আর কি, অ্যান্টিবায়োটিকটা আমি সেফিরোক্সিম অ্যাসিড এবং ক্লোভিনিক অ্যাসিডের কম্বিনেশনটা অ্যাড করে থাকি, যেটা বায়োফার্মা ম্যাক্স ক্লাব নামে উল্লেখ করলেন। এই ড্রাগটি, এই ধরনের ড্রাগ আমি চয়েস করে থাকি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে চলে এসেছি, কিন্তু আমাদের দর্শকদের প্রশ্নের কোনো কমতি নেই। দর্শকরা প্রশ্ন করেই যাচ্ছে অনলাইনে। আমি আরো কিছু সিলেক্টিভ 2-1টি কোশ্চেন নিব। তার মধ্যে একটি প্রশ্ন আমার ভীষণ ভালো লেগেছে। একজন দর্শক লিখেছে, স্যার দীর্ঘদিন কিডনির পাথর থেকে ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? অনেকেই যে কোনো কিছু দীর্ঘদিন থাকলে চিন্তা করে বা সেখান থেকে ক্যান্সার হয়ে যাবে। খুবই সুন্দর। হুমায়রা আক্তার, নোয়াখালী থেকে। রাইট, খুব সুন্দর একটা প্রশ্ন। হুমায়রা আক্তার, নোয়াখালী থেকে। না, যেমন পিত্ত পাথর যদি দীর্ঘদিন থাকে, আনট্রিটেড থাকে, রেয়ারলি খুব কম হয়, তারপর কিন্তু মেলিগনেন্সি হতে পারে। কিন্তু কিডনি পাথরের ক্ষেত্রে সেটা পসিবিলিটি না, সেখানে পসিবিলিটি নেই যে ওইরকম ইটিওলজি নেই যে লং স্ট্যান্ডিং পাথর থাকার ফলে মেলিগনেন্সিতে রূপ নেয়। যেটা হয়, আমি আলোচনাতে বলেছিলাম, যেটা অনেক বড় হতে দীর্ঘদিন দেখলে থাকতে থাকতে পাথরটা অনেক বড় হয়ে যায়, হয়ে যাওয়ার পরে কিডনির ফাংশনটাকে ইম্পেয়ার করে, তবে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না। অনেক অনেক ধন্যবাদ। আর একজন দর্শকের প্রশ্নটি এই কারণে নিব, এটি একটি ইন্টেলিজেন্ট কোশ্চেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ।
তিনি যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে। তিনি লিখেছেন, স্যার একই সাথে যদি দুটো কিডনিতে পাথর থাকে এবং সেটি যদি ওষুধের মাধ্যমে চিকিৎসা করা না হয়, অপারেশনের প্রয়োজন হয়, সেটি কি একসাথে করা যাবে নাকি একটি অপারেশন করার পর আরেকটি করতে হবে? ধন্যবাদ। এবং আপনি যেরকম বলেছিলেন যে ইন্টেলেকচুয়াল কোশ্চেন, আসলে এটা ইন্টেলেকচুয়াল কোশ্চেন, এবং এই ধরনের কোশ্চেনটা যে সালাম স্যারের কথা বললেন, স্যাররা আমাদেরকে এমএস ফাইনালে বা এফসিএস ফাইনাল পরীক্ষা জিজ্ঞেস করতেন। হ্যাঁ দর্শক, আপনার প্রশ্নের উত্তরটা হলো আপনার 2 কিডনিতে পাথর আছে। এখন এই 2 কিডনিতে পাথর আছে, যদি আপনার একটাতে ব্যথা থাকে যেটা ইন্ডিকেট করতেছে যেটা অবস্ট্রাকশন আছে, তাহলে ওই কিডনির পাথরটাকে আমরা আগে ডিল করব। আচ্ছা, যদি আপনার 2 কিডনিতে পাথর আছে বাট কোনো লক্ষণ নেই, সেক্ষেত্রে আমরা দেখবো যে কোন কিডনিটা কম্পারেটিভলি বেটার, সে বেটার কিডনিটাকে আগে চিকিৎসা করব। আবার দুটাতে সমস্যা আছে, আপনার 2 কিডনিতে সমস্যা আছে এবং দুটাতে ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে সিগনিফিক্যান্ট কোনটা বেশি ব্যথা হচ্ছে সেটাকে আমরা আগে ডিল করব। কোনো মতেই আমরা 2 কিডনি একসাথে ডিল করি না। দ্যাট ইজ দুটা ইউনিট বলে, আমরা দুটা ইউনিট, এই দুটো ইউনিটকে একসাথে ডিল করি না। যেটা করি, একসাথে একদিকের কিডনির পাথরটাকে অপসারণ করে ওখানে ডিজিস্টেন একটা দিয়ে আসি, এবং যে কিডনিটাকে আমরা এখন কাজ করলাম না ওই কিডনিতে একটা ডিজিস্টেন দিয়ে আসি। ধন্যবাদ দর্শক আপনাকে ইন্টেলেকচুয়াল প্রশ্ন করার জন্য। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। এবং স্যারও কিন্তু ইন্টেলিজেন্ট কোশ্চেনই বলেছেন, কারণ আপনাদের এই ইন্টেলিজেন্ট কোশ্চেনের উত্তরের মাধ্যমে আমাদের অন্যান্য দর্শক যারা রয়েছেন তারা কিন্তু উত্তরগুলো পেয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট এটি নিশ্চয়ই একটি ভালো প্রশ্ন, এবং যারা মেডিকেল শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু ভাইবা বোর্ডের আনসারটা সহ আপনার উত্তরটা পেয়ে গেলেন। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার এই চমৎকার প্রাণবন্ত উত্তরের জন্য। আমরা স্যার অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে চলে এসেছি। তো সর্বশেষ আমরা অনুষ্ঠান শেষ করবার আগে দুজন মানুষের কাছে আসলে কৃতজ্ঞতা বোধ না জানালেই নয়। কারণ বায়োফার্মা হেলথ লাইফ এই করোনার এই প্যান্ডেমিক সিচুয়েশনে যখন স্বাস্থ্য সেবাটা সীমিত পরিসরে হচ্ছে, চিকিৎসকরাও চেম্বার প্র্যাকটিসটা যদিও এখন কিছু কিছু চিকিৎসক শুরু করে দিয়েছেন, ঠিক সেই সময়টাতে এবং ক্রান্তি লগ্নে বায়োফার্মা জনগণকে স্বাস্থ্য সচেতনতা করে এসেছে। এবং এই সচেতনতার কাজে যে দুটি মানুষ নিবিড়ভাবে পর্দার আড়ালে থেকে কাজ করেছেন, তার মধ্যে অন্যতম ডাক্তার লকিয়তুল্লাহ, এক্সিকিউটিভ স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকার একটি আয়োজন উপস্থাপন করার জন্য এবং এর মাধ্যমে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য সেবাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। এবং সেই সাথে আজকের অনুষ্ঠানের প্রোগ্রাম সমন্বয়কারী হিসেবে যিনি ছিলেন মোহাম্মদ আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, পরিবারের পক্ষ এরকম একটি চমৎকার আয়োজনে একজন যুগোপযোগী টাইম ডিমান্ডিং একজন এক্সপার্টকে প্রথম পর্বে আহ্বান জানানোর জন্য স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের যে মধ্যমণি, আমাদের বক্তা, যেই বক্তা এতক্ষণ সুন্দর করে কিডনি পাথর নিয়ে আলোচনা করলেন, প্রথিত যশা ইউরোলজিস্ট ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারকে, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ শেখ সায়েদা খাতুন মেডিকেল কলেজ গোপালগঞ্জ। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে যুক্ত হবার জন্য। এবং সর্বশেষ আজকের এই বায়োফার্মা হেলথ লাইফ অনুষ্ঠানে আসতে পেরে আপনার কেমন লাগলো এবং ভবিষ্যতে কিভাবে এই অনুষ্ঠানের ধারাবাহিকতা সামনের দিকে ত্বরান্বিত হবে সেই পরামর্শটা আপনার কাছ থেকে চাচ্ছি। স্যার প্লিজ। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, একটু আনমিউট করে আপনি আমাদের একটু 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 মানে ডিস্টারবেন্স হচ্ছে, একটা ডিস্টার্ব হচ্ছে। আমি 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 শেষ করতেছি। প্রথমত হলো যে যে আপনি যা বলছিলেন যে এই সময়তে একটা ফার্মাসিউটিক্যালস এগিয়ে আসতেছে জনগণের স্বাস্থ্য সচেতন করার জন্য, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার জন্য। এটা বিরাট একটা ব্যাপার। সেজন্য বায়োফার্মাকে ধন্যবাদ দিচ্ছি, এবং বায়োফার্মার ডক্টর লকিয়তুল্লাহ এবং আবুল কালাম আজাদকে স্পেশালি ধন্যবাদ দিতে হচ্ছে, কারণ তাদের প্রচেষ্টাই আজকে এই রাজ টিভির মাধ্যমে প্রান্তিক যুগ গোষ্ঠীর জনগণ এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছে। এবং আমার খুব ভালো লাগছে যেটা আমি অনেকগুলি চ্যানেলে আপনার এই চ্যানেলও আর দুইবার প্রোগ্রাম করেছিলাম, এছাড়া অনেকগুলি পোর্টাল টিভি এবং চ্যানেল আই, চ্যানেল 24, গাজী টিভি, এটিএন নিউজ সহ আরো অনেকগুলি চ্যানেল আমি
প্রোগ্রাম করেছি। আহ, আজকে দর্শক শ্রোতাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে খুবই আপ্লুত করেছে এবং আমি খুবই আনন্দিত, এবং আমি এই জন্য বায়োফার্মাকে ধন্যবাদ দেবো এবং রাজ টিভিকে ধন্যবাদ দেবো যে তাদের নেটওয়ার্কটা বা তাদের প্রচারটা খুব সুন্দর হয়েছে বিধায় আজকে এতগুলো দর্শক শ্রোতা প্রশ্ন করেছেন। এবং আমার আরেকটু ভালো লাগছে যে আমার স্যার এবং বাংলাদেশের কথা তথা এই উপমহাদেশ বললে ভুল হবে, ওয়ার্ল্ডের একজন প্রখ্যাত ইউরোলজিস্ট প্রফেসর M.A. সালাম স্যার যুক্ত হয়ে আমাকে যে অ্যাপ্রিসিয়েট করেছেন, আমি সেজন্য কৃতজ্ঞতা বোধ করছি এবং রাজ টিভিকে এবং বায়োফার্মাকে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের জন্য। পাশাপাশি যে সমস্ত দর্শক শ্রোতা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং ভবিষ্যতে আমরা আবারও হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। আপনারা একইভাবে সাড়া দিবেন, তাহলে আমরা উৎসাহ পাবো, বায়োফার্মা আনন্দিত হবে, রাজ টিভিও তাদের অনুষ্ঠান এই প্রচারটাকে সাকসেসফুল মনে করবে। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আর আরেকটা কথা বলে বিদায় নিচ্ছি আমি যেটা আমি সব চ্যানেলে করে থাকি, যেহেতু করোনাকালীন সময় আমরা আগে করোনার সময় বিভিন্ন উপদেশ দিতাম, এখন একটা কথা বলে থাকি যেটা আমি গত জানুয়ারিতে চ্যানেল স্টুডিও থেকে প্রোগ্রামে বলেছিলাম, শুধু মাস্ক নিয়ে কথা বলা। তো এখন একটা জিনিস আপনার করতে হবে, সব নিয়ম মানলে তো সবগুলো নিয়ম মানতে পারলে খুবই ভালো, কিন্তু ঘর থেকে যখন বের হবেন অ্যাটলিস্ট মাস্কটা ব্যবহার করবে। এটা আপনাকে কিভাবে প্রিভেন্ট করতে পারে, আমাকে এই প্রশ্নটা করা হয়েছিল। সুমা ইসলাম নামের সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে স্যার সব রেখে কেন এটা বলছেন, তার উত্তরটা ছিল, সেই উত্তরটা আপনাদেরকে দিচ্ছেন। যদি মাস্ক পরা থাকে তাহলে অন্য যে পেশেন্ট আছে বা যার হাঁচি কাশি হচ্ছে ওর থেকে ডাইরেক্ট স্প্রেড করতে আপনার নাকে মুখে সেটা হতে পারতেছে না। পাশাপাশি আপনি যে হাত বিভিন্ন জায়গায় রাখছেন সেই হাতটা কিন্তু নাকে মুখে আপনি ইচ্ছা করে দিতে পারছেন না মাস্ক থাকার জন্য। আপনাকে মনে রাখতে হবে এই ভাইরাসের নিয়ে অনেক কন্ট্রোভার্সি থাকলেও একটা জিনিস নিয়ে এখনো কন্ট্রোভার্সি নেই, সেটা হলো এর রুট অফ এন্ট্রি, অর্থাৎ এটা ঢুকে শরীরে নাক মুখ এবং চোখ দিয়ে। সুতরাং এই নাক মুখকে যদি আমি মাস্ক দিয়ে প্রিভেন্ট করতে পারি, সেই প্রিভেন্ট করার পথ হলো মাস্ক ব্যবহার করা, হাত না দেওয়া। আর মাস্ক পরা থাকলে আপনার হাত ওদিন যাবেও না। সুতরাং ঘরের বাইরে বাইর হবেন যখন আপনি মাস্ক ব্যবহার করবেন। পাশাপাশি যারা করোনার জন্য টিকা নেওয়ার জন্য যোগ্য আপনার টিকা নিয়ে নেবেন, এবং আপনি নিজে সুরক্ষা থাকবেন, দেশের প্রতি দায়িত্বশীল আচরণ করবেন। এই আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার এই প্রাণবন্ত উপস্থিতি এবং চমৎকার কিছু পরামর্শ আপনি শেষ সময় দিলেন। এবং আপনার কথা অনুযায়ী আমি শেষ করতে চাই যে বায়োফার্মা হেলথ লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় যে স্বাস্থ্য সেবাটা পৌঁছে গিয়েছে, এটি সত্যি এক অনবদ্য ইতিহাস বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায়। আমরা চাই এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং পাশাপাশি আমাদের সাধারণ জনগণও অপচিকিৎসার বেড়াজাল থেকে বের হয়ে বিদেশি চিকিৎসার উপর নির্ভর না হয়ে আমাদের দেশের চিকিৎসকের কাছেই সহজ এবং সুলভ মূল্যের চিকিৎসা গ্রহণ করে সুন্দর একটি জীবন অতিবাহিত করবে, সেই শুভ প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার বায়োফার্মা লিমিটেডকে আমাদের সাথে এই আয়োজনে যুক্ত থাকবার জন্য, এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে সেই শুভ প্রত্যাশা করছি। সবাইকে শুভরাত্রি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe.